সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল। রিমি, রিমি, ওঠ তো, এত দুপুর হয়ে যাচ্ছে। উঠ, উঠে খেয়ে নে, তোর জন্য খাবার বানিয়েছি। এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন দিদা? দেখছো না আমি ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। এখনো কি সকাল বসে আছে? বেলটা তো মাথায় উঠে গিয়েছে। খাবার বানিয়ে তাকে ডাকাডাকি করছি, তাও তার ওঠার সময় হয় না। এমন ভাব দেখাচ্ছ যেন আমার জন্য কত শাহী পোলাও বানিয়েছো। আমার খেতে তো হবে। ওই যে আলুর ভর্তা খেতে খেতে এখন আর আমার গলা দিয়ে যায় না। অন্যর বাড়ির থেকে চাই খুঁজে আনি, আর কি তোকে দিব বলতো? এসব দিয়েই তো খেতে হবে আমাদের। আমরা গরিব মানুষ, আমাদের খাতে কি টাকা পয়সা আছে যে আমি তোকে ভালো মন্দ খেতে দিব? ওইসব আমি জানি না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। অনেক ছোটকালেই রিমি তার মা বাবাকে হারায়। তখন থেকেই সে দিদার সাথে থাকতো। তার দিদা অন্যের বাড়িতে খোঁজে মাগে এনে ওকে খাওয়াতো, কিন্তু ও তার দিদার কষ্টগুলো বুঝতেই পারতো না। ও প্রতিদিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু বুড়ো মানুষ ও কোথায় থেকে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে? এই যে মহারানী, এইখানে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। তোমার কি কিছু কাজকর্ম নেই? সারাদিন শুধু আড্ডাই দিবে? এতক্ষণ তো আমি কাজই করছিলাম, বাসনগুলো মেজে এখন এসে একটু বসেছি। আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তারপর আমি সব কাজ করে দিব। ও বাবা, মুখে মুখে তর্ক! এখন খেতে হবে না, কাজ করে তারপর খাবি, বুঝলি? এখন তাড়াতাড়ি যা। প্রতিদিনের মতো আজকেও রিমার দিদা অন্যের বাড়িতে চেয়ে খুঁজতে আনতে বের হয়, কিন্তু আজকে রিমা তার সাথে যায়। এই যে মা রূপা, আজকে কিন্তু তোকে ছেলে দেখতে আসবি। ছেলের সরকারি চাকরি আছে। তুই কিন্তু সেজে গুজে সামনে আসবি, এইভাবে আসবি না, ঠিক আছে? কি বলছো? সরকারি চাকরি? আচ্ছা ঠিক আছে মা, আমি সুন্দর করে সেজে টেজে আসবো ওর সামনে। এই মণিমালা, শুন, তোর বোনকে আজ দেখতে আসবি। তুই কিন্তু আজকে বাইরে আসবি না, মনে থাকে যেন। আজকে দিদিকে দেখতে আসবি? তাহলে তো ভালোই হলো। আচ্ছা মামি, আমি কেন দেখতে যেতে পারি না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তা করবি। বাড়িতে কেউ আসেন? একটু বেরিয়ে আসেন, আমাকে দুল্লা ভিক্ষা দেন গো মা। এই যে মা গো, আমাকে দুল্লা ভিক্ষা দেন, অনেক দূর থেকে এসেছি মা। এই যে, আপনারা কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন। বাড়িতে তো আমরার কাজকর্ম আছে, আপনাদের মতো তো বাড়ি বাড়ি ঘুরি না। আস্তে আস্তে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন আপনারা। আরে, আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট লাগছে, তাই ডাকাডাকি করছি। না ডাকলে তো তোমরা বেরিয়ে আসবে না। এইখানে কি কামাই করে রেখে গিয়েছিলেন যে আজ নিতে এসেছেন? কিছু কাজকর্ম করে খেতে পারেন না? দেখতে তো ভালোই, এত টাটকা শরীরটা নিয়ে এইভাবে বস্তি বস্তি না করে কিছু কাজকর্ম করে খান। আপনি আমার দিদার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমরা গরিব বলে আমাদের সাথে এইভাবে কথা বলবেন? আপনাদেরকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছে, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট্ট। আপনি আমার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না আপনাকে। এত পিচ্ছি মেয়ে, আবার কত অসভ্য, মুখে মুখে তর্ক! এত বড় বড় কথা বলতে পারোস, তাহলে কাজ করে খেতে পারোস না? এইখানে কেন ভিক্ষা করতে আসলি? যা বলছি এইখান থেকে, আমার বাড়ির থেকে এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ, চলে যাচ্ছি, লাগবে না আপনাদের ভিক্ষা। আপনাদের ভিক্ষা আপনারাই রাখুন, আপনার মনটা খুব ছোট।
মণিমালা সবার জন্য খাবার নিয়ে সামনে এসে যায় আর ওকে দেখে সবাই পছন্দ করে ফেলে। এটা যখন তার মামিকে বলে, তার মামি তো রেগে সেগে শেষ। আপনারা কোথাও ভুল হচ্ছে, ওটা তো আমার মেয়ে না, ওটা তো বাড়ির কাজের মেয়ে। আর ওটাকে আপনারা পছন্দ করলেন, আমার এত সুন্দর মেয়েকে আপনারা পছন্দ করলেন না। এটা আমি কখনো মেনে নিব না। আপনারা এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যান। আমি আর আপনাদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যান বলছি। তার মেয়েকে পছন্দ না করায় সে খুব রেগে যায় আর ওই অতিথিগুলোকে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বাড়ির থেকে চলে গেলে মণিমালাকে তার মামি খুব পিটায়। এই, তোকে আমি কয়বার বললাম তুই বাইরে আসবি না, তবু তুই বাইরে আসলি। বাবা বাবা, তোমরা আমায় কেন ছেড়ে চলে গেলে? আমাকে একা একা ছেড়ে কেন চলে গেলে? দিদা, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। আমার খুব কষ্ট হচ্ছে মা। মণিমালা তার মামির হাতে মার খেয়ে সারা রাত কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় সে ঘুমিয়ে পড়ে। মা প্রথমবার তার দিদার সাথে আসে আর দেখে সবাই কেমনভাবে অনেক খারাপ ব্যবহার করছিল তার দিদার সাথে। তার এসব দেখে খুব খারাপ লাগে। রিমা আর তার দিদা সারাদিন ঘুরতে থাকে। একবারই অল্প দিলে আরেকবারই অনেক কথা শোনায়। এইভাবেই তারা পুরো দিন ঘুরতে থাকে আর রিমা এই সব কিছু দেখতে থাকে। মা তার দিদার সাথে হওয়া ব্যবহার দেখে অনেক কষ্ট পায়। সে এসবের কথা কিছুই জানতো না। সে নিজেও তার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে সব দিন আবদার করতো ভালো ভালো খাবারের, কিন্তু সে জানতো না তার দিদা যে এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে। দিদা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। আমাকে পারলে ক্ষমা করে দিবে। আমি জানতামই না তুমি এত কষ্ট করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি অনেক দুঃখিত দিদা। দূর পাগলি মেয়ে একটা, আমি তো তোর উপর কোনোদিন রাগই করিনি। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছস? আমি তো জানি তুই আমার কষ্ট বুঝস, কিন্তু কি করবি? ছোট মানুষ, মন তো চাই তোরও ভালো মন্দ কিছু খেতে। আমি বুড়ো মানুষ, আমাকে কেউ কাজও দেয় না। আবার ভিক্ষা করতে গেলে ওরা এই সব কাজের কথা খোঁটা দেয়। আমাকে একটা কাজ দিলে তো আমি কাজ করতে পারতাম। কেউ তো আমায় কাজেও রাখে না রে। দিদা, আমি আজ থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, আর তোমার সব কথা শুনবো। আমি এখন থেকে তোমার সাথে কাজ করব। আমি অনেক টাকা কামাবো আর আমরা অনেক সুখেতে থাকবো দিদা। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন চল, অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে, তাড়াতাড়ি চল। এই শুন, আজ থেকে তোর বাড়িতে কাজ করতে হবে না। যা জঙ্গল থেকে ফল নিয়ে আসবি, ওইটা দিয়ে আমরা আজ থেকে বিজনেস করব। মামি, এসব কি বলছো? আমি একা একা জঙ্গল থেকে কি করে ফুল নিয়ে আসবো? আমার ভয় করে মামি। একদম নেকামি করবি না, এটা তোর বাবার বাড়ি না। এক্ষুনি যা, জঙ্গল থেকে ফুল নিয়ে আসবি। মা বাবাকে খেয়েছে, এখন আমাকে জ্বালাচ্ছে, যত সব। মালা অনেক ছোটোকালেই তার বাবা মাকে হারিয়ে তার দিদার সাথে থাকতো। কিছুদিন পর তার দিদারও মৃত্যু হয়। তারপর থেকেই মামা মামির সাথে ও বসবাস করত। মেয়েটা সারাদিন কাজ করত, কিন্তু মেয়েটার কপালে দুই বেলা ভাতও জুটত না। তার মামি অনেক অত্যাচারী ছিল। তার মামি এখন তাকে দিয়ে বাড়ির কাজ করাতো না। এখন তাকে জঙ্গল থেকে ফুল আনাতো আর ওইগুলোকে বাজারে বিক্রি করাতো। এইটাই ছিল তার প্রতিদিনের কাজ। যা টাকা হতো সব টাকা তার মামির হাতে তুলে দিত। এটা তার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল। মণিমালাকে গ্রামের সবাই ভালোবাসতো। ও খুব ভদ্র আর ভালো ছিল, তাই ওর দোকান থেকে সবাই ফুল কিনে কিনে নিত। প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যায়।
চোখের সামনে তার প্রিয় কুকুরটিকে বাঘে খেয়ে নেয়। এটা সে যেন সহ্যই করতে পারছিল না। তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছিল। তার বন্ধু বলতে সেই কুকুরটিই ছিল। ভিতরটা যেন কষ্টে ভেঙে যাচ্ছিল। তখনই উপর থেকে একটি পরী নেমে এসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখনই সে তার দুঃখের কথা বলে। তার জীবনের সমস্ত কথা সে পরীকে বলে। পরী শুনে পরী তাকে বলে, আজ থেকে তোমার জীবন থেকে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এই বলে জাদু করে তাকে একটি থালা দেয়। ওই থালাটি দেওয়ার পর পরী ওইখান থেকে উড়ে চলে যায়। ওই থালাটি নিয়ে সে বাড়ি আসে। ওই বাড়িতে যাওয়ার পর থালাটিকে যা বলতো সমস্ত কাজ ওই থালাই করে দিত। এইভাবে সে তার মামির হাত থেকে বেঁচে যেত। তার জীবন থেকে কষ্টগুলো দূর হতে শুরু হয়। বাড়ির সামনে জমিদার, মুখিয়া আর ওগর চাকরটা এসে হাজির হলো। এই যে রিমারিয়া, আমরা মেলার জন্য চাঁদা নিতে এসেছি। প্রত্যেক বাড়ি থেকে নিচ্ছি। আমরা গরিব ধনী সবাই মিলে চাঁদা দিচ্ছে। তোমাদেরকেও দিতে হবে। জমিদার বাবু, আমরা দুই অনাথ বোন। আমরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে সেইগুলো বাজারে বিক্রি করি। কোনো মতে চলি। আমাদের কাছে কিছু নাই। আমরা কি করে চাঁদা দিব? দয়া করে আমাদের মাফ করুন। কি? আমাদেরকে কি অজুহাত দেখাচ্ছস তোরা? চাঁদা দিতেই হবে, না হলে পুরো গ্রামে তোদেরকে বদনাম করে দিব। সবাইকে বলে দিব তোরা দুই বোন গ্রামের কোনো কাজে হাত লাগাস না। আগের বছর দেশনি, তাও মেনে নিয়েছিলাম। এইবার না দিলে তোরা দুই বোনকে বুঝাবো। আমাদের সঙ্গেও কেউ এইভাবে কথা বলে না। আমরা গ্রামের মুখিয়া। তগর কি মনে হয় আমাদের চোখে পড়ে না তোরার গরিবই? সব কিছু চোখে পড়ে, তবে গরিব গরিবের মতো থাকবি। গরিব সবসময় নিচু করে থাকতে হয়, এইভাবে কথা বলতে হয় না। আমরা জমিদার, আমরা মুখিয়া, আমাদের কথা মতে তোদেরকে চলতে হবে। জমিদার বাবু, চাঁদা জোর করে নিতে হয় না। সবাই নিজের ইচ্ছাই দিবে। আর মেলা তো সবার আনন্দের জন্য। এইভাবে জোর খাটানো একদম ঠিক হচ্ছে না। আমরা মেলায় কাজ করে দিতে পারবো, কিন্তু চাঁদা দিতে আমাদের পক্ষে সম্ভব না। দেখ মদন, এই মেয়েগুলোর কি সাহস আমাদেরকে উপদেশ দিচ্ছে। ভেবেছে ওরার কথায় আমরা চাঁদা ছেড়ে দিব। শুন মেয়েরা, আমাদের কথা না মানলে ফল কিন্তু ভালো হবে না। ফল যাই হোক, আমরা নিজের পেট কেটে আপনাদের লোভ মেটাতে পারবো না। আপনারা বড় মানুষ, আপনাদের সাথে ঝগড়া করব না। এইসব চাঁদা বেশিরভাগ অংশ আপনারা নিজের পেটেই দেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু গ্রামের লোকেরা ভয় পায় বলে বলতে পারে না। দুই বোনের কথা শুনে জমিদার আর মুখিয়া তো ফুলে লাল হয়ে যায়। মেয়েদেরকে ধমকি দিয়ে ওরা ওইখান থেকে চলে যায়। সকালবেলা রিমা আর রিয়া মাথায় কাঠের বোঝো নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। চারদিকে গাছের পাতার মর্মর শব্দ, পাখির ডাক, নদীর ঝিরঝির শব্দ ভেসে এসেছিল। কাঠের বোঝো নিয়ে দুই বোন গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিল। আরে রিমা রিয়া, এত বড় বড় কাঠের বোঝো নিয়ে কিভাবে যাও তোমরা? তোমাদের কষ্ট হয় না? আর এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে কিভাবে আসো? ভয় লাগে না তোমাদের? কাকা, ভয় তো লাগে, তবে কি আর করব? সংসার চালাতে হবে, না হলে কি খাবো? পেটের জ্বালায় আমাদেরকে কাজ করতে হয়। গাছ থেকে ফল পাই, নদী থেকে জল পাই, তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। আচ্ছা কাকা, এখন আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে রিমা আর রিয়া ওইখান থেকে কাঠের বোঝো নিয়ে চলে যায়। দুই বোন বাজারে গিয়ে কাঠ বিক্রি করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। দুই বোন বাড়ি ফিরে আসতেই
আকাশ তো পুরো কালো হয়ে গিয়েছিল। বর্ষাকাল ছিল। দিনের ডাক আর তীব্র ঝড় শুরু হয়ে গেল। দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল। দিদি, আমার খুব ভয় লাগছে। মনে হয় আমাদের চাটনিটা ভেঙে যাবে। ঘরে তো গাছ তোলার শব্দ হচ্ছে। এখন আমরা কোথায় যাব? ভয় পাস না বোন, সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছে। ঝড় বৃষ্টি কমে যাবে। আর যদি ঘর ভেঙেও যায়, আমরা আবার ঘর বানিয়ে নিব। তুই ভয় পাস না বোন, যতক্ষণ আমরা একসাথে আছি কিছু হবে না আমাদের। সারা রাত বৃষ্টি হতে থাকে। ঘরের দেওয়ালগুলো ভিজে গিয়েছিল, কিন্তু ঘরের ছাউনির কোনো ক্ষতি হয় নাই। দুই বোন একসাথে বসে থাকে। দিদি, এই দেখো, দেওয়ালগুলো পুরোপুরি ভিজে গিয়েছে। যদি ভিজে ভিজে দেওয়ালগুলো পড়ে যায়, তখন কি হবে আমাদের? বোন আমার, ভয় পাস না, কিচ্ছু হবে না। দেখ, ছাউনিটিও তো ভাঙেনি। তুই দেখিস, আমাদের কিচ্ছু হবে না। আমরা এই বাড়িতে দুই বোন বাবা মার স্মৃতি নিয়ে বাড়িতে থাকবো। কষ্ট সব সময় থাকে না। সৃষ্টিকর্তা আমাদের কষ্ট দূর করে দিবে। তুই দেখিস, তুই শক্ত কর মনকে। বৃষ্টি থেমে যায়। দুই বোনের সারা রাত ঘুম হয়নি। সকালে বাইরে দুই বোন বের হয়ে দেখে তাগর বাড়ির কিছু ক্ষতি হয়নি, সব কিছু ঠিকই আছে। গ্রামের চৌপালে জমিদার, মুখিয়া আর তাগর চাকর গ্রামের লোকেদের জড়ো করে বলছিল, এই যে গ্রামবাসীরা, আমরা প্রতি বছরের মতো এইবারও কিন্তু আমরা গ্রামে ধুমধাম করে মেলার আয়োজন করব। প্রতিবারের মতো এইবারও গ্রামের সবাইকে মিলে চাঁদা দিতে হবে। গ্রামের লোকেরা ভীতু হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আরও কিছু লোকেরা ভয়ে লগে লগে টাকা দিয়ে দিয়েছিল। আর কিছু লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই চোখ পড়ল অনাথ দুই বোন। রিমা আর রিয়াও ওইখানেই দাঁড়িয়েছিল। জমিদার রিমা আর রিয়াকে দেখে বলল, আরে দেখ তো, ওই যে দুই বোনও দাঁড়িয়ে আছে। তাগর বাড়ি তো জঙ্গলের মাঝে, অগর কাছে তো চাষের মাটিও আছে, তবু চাঁদা দিতে পারে না। গ্রাম থেকে দূরে তো আসো, এখন সমাজ থেকেও দূর করে দিব। দিদি, আমাদের তো কাঠ বেচেই সংসার চলে, চাঁদা কোত্থেকে দিব? চুপ থাক রিয়া, সবাই শুনছে। রিমা এগিয়ে এসে বলল, জমিদার বাবু, আমরা তো অনাথ বোন, এটা তো গ্রামের সবাই জানে। আমরা মেলায় শুধু কাজ করে দিতে পারবো। আমরার পক্ষে চাঁদা দেওয়া সম্ভব না, যেমন প্রতি বছর আমরা কাজ করে দেই। কি, টাকা দিতে পারবি না? গ্রামের মেলা কি বাচ্চাদের খেল নাকি? আমাদেরকে উপদেশ দিতে আসছিস? টাকা তো দিতেই হবে। টাকা যদি না দিস, এমনি তো বাড়ি জঙ্গলের মাঝে, আমরা কিন্তু গ্রামে আসার রাস্তাটাই বন্ধ করে দিব। তখন দেখব তোরা কাঠ নিয়ে কোথায় দিয়ে যাস। গ্রামের সবাই কিন্তু জমিদার আর মুখিয়ার অত্যাচারের কথা বুঝতে পেরেছিল, কিন্তু কেউই ভয়ে কথা বলছিল না। জমিদার বাবু, আমরা গরিব হতে পারি, ভিতুক না। গ্রামের মেলা সবার, তাই সবাই নিজের ইচ্ছায় মেলায় চাঁদা দিবে। এইভাবে জোর করাটা ঠিক না। এইভাবে গরিবকে কষ্ট দিয়ে চাঁদা নেওয়াটা একদম ঠিক না। দিদি একদম ঠিক বলেছে। জমিদার বাবু, আমরা মেলায় কাজ করে দিতে পারবো, কিন্তু চাঁদা দিতে পারবো না। আপনারা চাইলে আমাদেরকে মেলার কাজ থেকেও বাদ দিতে পারেন। আমরা চাঁদা দিতে পারবো না। আর গ্রামের সবাই জানে মেলার চাঁদা যে বেশিরভাগ টাকাই আপনারা পকেটে থাকে। আপনারা সবার কাছ থেকে জোর করে টাকা নেন আর ওই সব টাকা নিজের পকেটে ভরান। এই কথাগুলো কিন্তু সবাই জানে, কিন্তু গ্রামবাসীরা ভয়ে বলতে পারে না। দুই বোনের এই কথাগুলো শোনার পর জমিদার মুখিয়ার তো মুখ লাল হয়ে গিয়েছিল রেগে। এই মেয়ে, মুখ বেশি চলছে তাই না? আমাদের সাথে করা অপমান তোদেরকে অনেক বড় ক্ষতি হবে। গ্রামের লোকের সামনে আমাদেরকেও অপমান করছস, পরে যখন বিপদে পড়বি কেউ তোকে বাঁচাতে আসবে না। জমিদার বাবু, মেয়েগুলি কিন্তু ঠিকই বলেছে। অগর অবস্থার কথা তো সবাই জানে, আপনিও জানেন। অগর কাছ থেকে কোনো চাঁদা নিবেন না।
ওরা তো অনাথ, ওগর তো অনেক কষ্ট করে সংসারটা চলে, এটা তো সবাই জানে, আপনারাও জানেন। ওগর কাছ থেকে কোনো চাঁদা নেবেন না দয়া করে। গ্রামের কিছু লোক মেয়েদের হয়ে কথা বলছিল, আর এই দেখে তো জমিদার পুরো রেগে ফুলে গিয়েছিল। কিছু খাইনি, ভাতটি মাত্র লইছিল খাওয়ার জন্য, তখনই বাইরের থেকে কেউ ডাকতে থাকে। এই তো ভাতটি খাবো বলে বসলাম, এক্ষুনি কে যেন আসে ডাকতাছে, যাই গিয়ে দেখে আসি। এই যে, আমাকে একটু খেতে দিবেন মা, আমার শরীরটা খুব খারাপ, আমাকে দয়া করে একটু খেতে দেন, আমি কয়দিন ধরে কিছু খাইনি। আচ্ছা দাদু, তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। এক্ষুনি আসছি, বসে থাকো, ঠিক আছে দাদু? এই নাও, খেয়ে নাও এটা। নিমিতা তার নিজের খাবারগুলো ওই ফকিরটাকে দিয়ে দেয়, আর দিয়ে নিজের রুমে আসে আবার ঘুরে। আর ওইখানে এসে দেখে নিমিতা যে ভাতগুলো ওই ফকিরটাকে দিয়েছিল, ওই ভাতগুলোই তার বিছানায় পড়ে আছে। এটা তো দেখে সে অবাক হয়ে যায়। এক টুকরো জমি পেয়ে সেই টুকরোতেই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তার কাছে তাতে লাগানোর জন্য কোনো বীজও ছিল না, আর কেনার জন্য কোনো টাকাও ছিল না। মিম সবার কাছে গিয়ে গিয়ে জমিতে লাগানোর জন্য বীজ খুঁজল, কিন্তু কেউ তাকে সহায় করল না। আমি তোকে কোত্থেকে বীজ দিব? এখানে যে বীজ চেয়ে এসেছস? কাকু, এমনভাবে কেন বলছো? আমি তো তোমাদেরকে ফিরিয়ে দিব। আমার জমিতে একবার হইতে দাও, দেখবে আমি তোমাদেরকে সব ঘুরিয়ে দিয়ে দিব। আমাকে এখন একটু সহায় করো। এই মেয়ে, কি হয়েছে তোর? কখন থেকে বলছি নাই আমাদের কাছে বীজ, যা এখন থেকে বলছি। আচ্ছা কাকু, দিবে না তাই বলে কি আমার সাথে এমন ব্যবহার করবে? ভালোভাবেও তো বলতে পারো। গরিবের সাথে এমন ব্যবহার করতে নেই কাকু। এত জ্ঞান দিতে হবে না, যা যা বলছি এখান থেকে, চলে যা এখান থেকে। মিম গ্রামবাসীর সবার কাছে গিয়েছে, তবে সবাই তাকে অপমান করে ওইখান থেকে খেদিয়ে দিয়েছে। মিম মন খারাপ করে বাড়িতে এসে যায়। জানো দাদু, আমি সমস্ত গ্রামবাসীর কাছে গিয়েছিলাম, কেউ আমায় সহায় করেনি, কেউ আমাকে একটু বীজ দিল না। কত বললাম, আমার কি জানি আর চাষ করাটা হবে না। আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল দাদু। দিদি ভাই, তোর কাছে না পুরনো কটি বীজ আছে, ওইগুলোই তুই লাগিয়ে দেই। তুই দেখবি তোর কপাল ভালো হলে ওটা দিয়েই তোর কপাল খুলে যাবে। তুই আমার কথা বিশ্বাস করে করে দেখ। কিন্তু দাদু, ওইগুলো তো পুরনো, ওইগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, ওটা লাগালে হবে? আমার তো মনে হচ্ছে না হবে। দিদি ভাই, আমি জানি ওটু পুরনো, হওয়ার সম্ভাবনা কম, তবে যদি সৃষ্টিকর্তা চাই সেটা দিয়েই হয়ে যাবে। তুই বিশ্বাস করে ওটাই লাগিয়ে দেই। মিম তার দাদুর কথা মতো পুরনো বীজগুলো খেতে লাগাতে শুরু করে, কিন্তু গ্রামবাসীরা তার উপর হাসতে থাকে, বলে মিম পাগল হয়ে গিয়েছে। মিম কারো কথাই ধ্যান দেয় না, আর নিজের কাজ নিজেই করতে থাকে। গ্রামবাসীরা মিমকে নানা ধরনের কথা বলছিল, কিন্তু মিম কারো কথায় গুরুত্ব দেয়নি। সে তার খেতে গিয়ে দেখে একটা গাছও হয়নি, তবে সে কোনো চিন্তা করে না, আরও কতদিন যাইতে দেয়। আর কিছুদিন পর সে খেতে গিয়ে দেখে তার ক্ষেতগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছিল, চারদিকে সবুজ হয়ে গিয়েছিল। গাছ যা লাগিয়েছিল এমন সুন্দর হয়েছে যে অন্যর থেকে আলাদা। গ্রামবাসীরা তো সবাই অবাক হয়ে যায় মিমের ক্ষেত দেখে। সে যা চাষ করেছে, মিমের ক্ষেত তো খুব সুন্দর হয়েছিল। ক্ষেতটা দেখতে এমন সুন্দর লাগছিল, সবার চোখেই পড়ছিল, ঝকঝক করছিল। যে লোকেরা তাকে অপমান করেছিল, তারা তার ক্ষেতকে দেখে প্রশংসা করতে থাকে। গ্রামবাসীরা শুধু মিমের কথাই বলছিল, সবাই তো চমকে যায় মিমের ক্ষেত দেখে। এমন সুন্দর ক্ষেত সে কী করে করলো, তারা তো বিশ্বাসই করতে পারছিল না। মিমকে যে লোকেরা অপমান করেছিল, তারা তার কাছে এসে জানতে চাচ্ছিল সে এমন সুন্দর ক্ষেত কীভাবে করেছে। মিম সবার কথা শুনে মুচকি মুচকি হেসেছে, আর কিছু বলেনি। মিম তার ক্ষেতকে দেখে নিজেই চমকে গিয়েছিল। সে যে এই ক্ষেতটি করেছে তার কিন্তু নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সৃষ্টিকর্তার অনেক অনেক শুকরিয়া আমার ক্ষেতটাকে এত সুন্দর করার জন্য। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার ক্ষেত। সৃষ্টিকর্তার মায়াতে আমার ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। কিছুদিন পর ক্ষেত কাটার সময় হয়, আর জমিদার বাবু গ্রামবাসীর সাথে একসাথে জড়ো হয়।
এই মেয়ে কিন্তু কাম করে দেখিয়েছে গো। হ্যাঁ গো জমিদার বাবু, ঠিকই বলেছেন। এই মেয়ে কিন্তু কাজ করে দেখিয়েছে আমাদেরকে। মানতে হবে এই মেয়েকে। আমরা তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ জমিদার বাবু, আমরা তো সবাই অবাক হয়ে গেছি এই মেয়ের কাজ দেখে। পরিশ্রম কিন্তু ঠিকই করেছিল মেয়েটা। এই মেয়ে যেদিন আমার কাছে এসেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম এই মেয়েটা কিছু করে দেখাতে পারবে। তাই আমি ওকে বিশ্বাস করে জমি দিয়েছিলাম। এই মেয়ে আমার বিশ্বাস রেখেছে। হ্যাঁ জমিদার বাবু, ও আপনার বিশ্বাস রেখেছে। এখন আপনি আরও ওকে জমি দিতে পারবেন। আমরা ওর উপর অনেক গর্বিত। মেয়েটা খুব সাহসী আর পরিশ্রমী। এমন মেয়েরই দরকার সমাজে। মিমের উপর গ্রামবাসী আর জমিদার সবাই অনেক খুশি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।